আসসালামু আলাইকুম। আমি এখন ভিডিও করব, দেখবেন যে প্রবাসী জীবনে কষ্টটা কি। একটা মানুষ প্রবাস বলতে কিন্তু আপনার সৌদি বা কোনো দেশ বোঝায় না, যে কোনো দেশেই প্রবাস, একটা দেশের বাইরে। তা এই যে আমি একটা ভাইয়ের সঙ্গে কথা বলবো, নাম রিপন ভাই। ইনি হচ্ছে সৌদি প্রবাসী। এখন তিনি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন রিপন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনারা ভালো আছেন? আপনার যে সৌদি প্রবাসী ছিলেন, আপনার যে অনুভূতিটা বা যারা যাবে তাদের অনুভূতিটা কেমন হবে এটা সম্বন্ধে একটু জানতে চাইতাম। আসেন একটু বসে কথা বলি। ভাই, সৌদি আরবে মনে করেন যে আপনার এখানে লোক যাবে, ঠিক আছে। সৌদি আরবের দালাল কিন্তু অলরেডি রেডি হয়ে তারা বসে আছে আপনার কাছ থেকে তারা টাকা ইনকাম করার জন্য, ঠিক আছে। সবাই কিন্তু দালাল তা না, তো মনে করেন যে সৌদি আরবের এমন একটা অবস্থা, যদি মালিকানায় যদি যাই, মালিকানা বলতে মনে করেন যে আপনার কপিল আছে, কপিলে মনে করেন আপনার এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। দালালের মাধ্যমে আপনি যাবেন, যে আপনি কপিলটা কি? কপিল মনে করেন যে আমরা যারা বাংলাদেশে যারা একটা নাগরিক মনে সৌদি আরবের সে নাগরিক, ঠিক আছে। সৌদি আরবের নাগরিক, সৌদি আরবের সে নাগরিক। তো মনে করেন আপনি ওই জায়গায় মনে করেন আপনি আসেন ওই জায়গায়, সৌদির কাছ থেকে আপনি একটা ভিসা কিনলেন, ভিসা কিনে আপনি দেশে পাঠাইলেন, পাঠানোর পরে আপনি একটা নোট নিয়ে গেলেন। নোট নিয়ে যাওয়ার পরে মনে করেন সে আপনার কপিল হইলো, সৌদি সে আপনার কপিল। আপনি বললেন যে বিল্ডিং সাইডে আমি কাজ করব, আচ্ছা, বিল্ডিং সাইডে কাজ কাম করবো। তো মনে করে কিন্তু সে আপনার কপিল, সে আপনার নিয়ে গেল মনে করে বাসা বাড়ি কাজ করার জন্য, কি তার নিজস্ব পার্সোনাল কাজ করার জন্য। তো আপনি প্রত্যেক মাসে তার 300 রিয়াল কি 350 রিয়াল তার মানে কপিল ফয়দা তার দেওয়া লাগে, ঠিক আছে। ফয়দা বলতে তার প্রত্যেক মাসে তার টাকা দেওয়া লাগবে আপনার। আচ্ছা। তো ফয়দাটা যখন তার দেবেন, সে আপনারা বলবে যে তুই কাজ করে বেড়া, সমস্যা নেই, আমার কার্ড থাকবে, তুই কাজ করে বেড়া, তুই আমার আমেল, তুই কাজ করে বেড়া। তখন সৌদি আপনারা ছেড়ে দেবে যে তুই কাজ করে বেড়া, সমস্যা নেই, তুই প্রত্যেক মাসে আমার ফয়দা দিবি আর কাগজটা তুই ঠিক রাখবি, সে তখন বলবে। তো বলার পর আপনি কাজ কাম করবেন, কাজ কাম করার পরে মনে করেন যে এক বিল্ডিংয়ে আপনি কন্ট্যাক্ট পেয়েছেন, এক মুদির আছে, বাঙালি মুদির বলে, যে বিল্ডিং কন্ট্যাক্ট ধরে ওদের বলে মুদির। তো মনে করেন যে বাংলাদেশি কন্ট্রাক্টর ওখানে মুদির বলে। হ্যাঁ, বাংলাদেশের কন্ট্রাক্টর ওই দেশে মুদির বলে, এক কথায় সৌদিদের মুদির ডাকে, ঠিক আছে। তো ওই জায়গায় আপনি যখন কাজ কাম করবেন, কাজ কাম করবেন, সমস্যা নেই, কিন্তু একটাই সমস্যা, আমার কথা আমি বলি, অন্যজনে টানছি না। আপনার কষ্টের অনুভূতি বা ভালো ছিলেন সেটাই জানতে চাই। আমি ওই জায়গায় মনে করেন যে সৌদি আরবে আমি কাজ করতাম, পেন্টারের কাজ করতাম। আমি থাকতাম হচ্ছে আল কাসিম সানায় থাকতাম। মনে করেন যে এটা আপনারা চিনতে পারবেন না, সৌদি আরবে যে প্রবাসী ভাই ও বোনেরা যারা আছে তারা আছেন এটা। তো আল কাসিম সানায় থেকে আমি মনে করেন যে চলে গিয়েছিলাম রিয়াদে যাওয়ার পরে আমার এই প্রিন্টারের কাজের কথা বলা হয়েছিল। তো এই জায়গায় আমার বলেছিল যে 2000 রিয়াল বেতন, 2000 রিয়াল বেতন দেবে আমারে, আর খাওয়া নিজের, থাকা মালিকের, মানে সৌদি, ওই বিল্ডিং সৌদি থেকেছে, ঠিক আছে। ওই আমার মনে করেন কাজ করাইছে, প্রিন্টারের কাজ। তো কাজ করানোর পরে সৌদি বলে যে আর আমরা তোরা কাজ কাম কর, 1 মাসের স্যালারি আমি হাতে রাখবো, পরের মাসে তোরা স্যালারি পাবি। এভাবে কাজ কাম করতে থাকি। কাজ কাম করার পরে মানে রোজার ঈদ, কত যে রোজার ঈদ গেল, রোজার ঈদে আমার ঈদের আগের দিন আমার টাকা দিয়েছে কত জানেন? কত? 50 রিয়াল দিয়েছে। 50 রিয়াল দিয়েছে। সৌদির বলে যে দেখ, মানে বাংলায় বলবো না আরবিতে বলবো? বাংলা আরবি দুটাই বলেন, কারণ বাঙালি আমরা তো বুঝবো না বাংলা। সৌদি মনে করেন মুদির যখন সাইডে যখন আসে যে মুদির জিপ ফুলুস, মানে ফুলুস মানে বলা হয় যে জিপ ফুলুস, মানে তুই আমার টাকা দে। তখন সৌদি আমার তখন বলে যে মাহে মুশকিলা ইনশাল্লাহ বুকরা ইজি, মানে বুকরা ইজি মানে ইনশাল্লাহ কালকে আমি আসবো, তোর টাকা দেবো। বুকরা ইজি করতে করতে মনে করেন যে আমার 3 মাস সৌদি আরবে ওই জায়গায় মুদির মনে করেন আমার কাটাইছে রিয়াদে। তো পেন্টারের কাজ করতাম 3 মাস, আমার স্যালারি দেয় নাই, 3 মাস স্যালারি দেয় নাই। তারপরে ওই যে সাইডে যে যারা কাজ করায় ফোরম্যান, তাদের মুদির বলে পাকিস্তানি পাক্কা, মানে সৌদি আরব তাদের পাক্কা বলে ডাকে। তোরা আমাদের কাজ কামে নিজে যে বলে সমস্যা নেই, তোরা কাজ কাম কর, টাকা পাবি। কিন্তু মনে কাহিনী আছে, ওই জায়গায় কাজে যার আসে আরেক দালাল আছে, দালাল মনে করেন যে মাথাপতি আপনার কাছ থেকে টাকা নেবে, 500 রিয়াল কি 300 রিয়াল টাকা নেবে আপনার কাছ থেকে। আচ্ছা, টাকা নিয়ে আপনার কাজ দেবে, কাজ দেওয়ার পরে ওই দালাল আপনার ছেড়ে দেবে। আপনি আবার যখন এখানে যখন আসবেন, এখানে কাজ করার পরে এখানে টাকা পাবেন না, এখানে টাকা পাবেন না। পরে যখন আপনি যখন ডিউটিতে যখন না যাবেন, তখন ওই সৌদি আপনার বলবে যে ইয়াল্লা কুল্লু বাঙালি বাররা,
মানে তুই আমার রুম খালি করে দে, আচ্ছা, বলে যে সব তোর চলে যা। তো তখন আপনি কি করবেন? দালালরা সবচেয়ে সমস্যা করে বেশি। সমস্যা করে সবচেয়ে দালালরা। আচ্ছা, আর ওই যারা দালাল সৌদি আরবে, এদের ভেতরে কোনো বুকপিট নাই। আমার মতন হাজার হাজার কোটি কোটি প্রবাসী এইভাবে মনে করেন মানে ছলনায় পড়ে যাচ্ছে, ফাঁদে পড়ে যাচ্ছে। আচ্ছা, এক জায়গায় দালাল একটা ফাঁদটাই সবচেয়ে বেশি খারাপ। এক জায়গায় আপনার কাজের নাম করে নিয়ে যাবে, মিথ্যা আশ্বাস দিয়ে বলবে কাজ হবে 3 বছর। এই যে কাজ হবে আপনার কয় মাস? 3 মাস কাজ হবে। 3 মাস কাজ হবে, টাকা পাতেও পারেন নাও পারেন, কোনো গ্যারান্টি নাই সৌদি আরবে, কোনো গ্যারান্টি নাই। তবে আমি একটা কথা বলবো, আমি সৌদি আরবে যখন গেছিলাম, নবীর রাসূলের দেশ বলে আমি সৌদি আরবে গেছিলাম, কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে ওই দেশে, আবু জাহেলের দেশে ওটা ছিল ঠিক আছে, কিন্তু আবু জাহেলের দেশ কখনো আমি এটা ভাবিনি। কিন্তু ওই দেশে যাওয়ার আমার পরে মনে বলে ওই দেশে কোনো ভাই যদি আমার কাছে যদি শোনে, সাজেশন নেয় যে ভাই সৌদি আরবে আমি ঢুকতে চাচ্ছি, তো আমি বলবো সৌদি আরবে কখনো যেও না। কারণ আমি দীর্ঘ 3টা বছর, মানে আমার জীবনে 3টা বছর হারাই গেছে। আচ্ছা, আমি নিম্ন আপনার মনে করেন যে 12-13 লাখ টাকা শুধু কাজের টাকা শুধু মার খাইছি আমি। পদে পদে আমি প্রতারণার ফাঁদে পড়েছি আমি। তো আমি এটাই বলবো। তারপরে মনে করেন যে কাজ কাম করার পরে ওই জায়গাতে যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে থাকার জায়গা নেই, কাছে নেই ভাই টাকা, থাকবো কীভাবে? আচ্ছা, তারপরে পার্কে রাত কাটাইছি, পাতা এবিসি পার্কে আমি রাত কাটাইছি, ঠিক আছে। এবিসি পার্কে রাত কাটাইছি। রাত কাটানোর পরে এমন এমন দিন গেছে, এমন এমন দিন গেছে মনে করেন যে কাছে কোনো টাকা পয়সা নেই। ওই জায়গায় 3 মাস কাজ করেছি আমি। 3 মাস কাজ করে সৌদি আমার স্যালারি দেয় নাই। সৌদি আমার স্যালারি দেয় নাই। 3 মাস কাজ করার পরে লোকজন বলছে যে এখান থেকে কাজ কাম করে কোনো কাজ হবে না। তো পার্কে এমন এমন দিন গেছে, পার্কে আমি রাত কাটাইছি, খাওয়া নেই দাওয়া নেই, এত কষ্ট করেছি, এই কষ্টের কথা মানে মুখে আনা যায় না, ঠিক আছে। একটা মানুষ তো 3 মাস বেতন না পাইলে, একটা দেশে যদি থাকে একটা মানুষ 3 মাস যদি বেতন না পায় বা কোনো কাজ করার পরে টাকা না পায়, ও তো দেশেই খাইতে পারবে না। তাহলে সে বিদেশে কি কষ্ট করবে না কি করবে? মানুষ, আমরা মানুষের কথা দেখেন কতটা কষ্টে মানুষ, প্রবাস জীবনটা কতটা কষ্টের, এই ভাইয়ের কাছে শুনে বুঝতে মানুষের পারবেন। কথাই আমরা শুনি যে প্রবাসী এ অত টাকা পাঠাচ্ছে, ও অত টাকা ইনকাম করছে। কিন্তু আমি একটা কথাই বলবো, কেউ যেন মানুষের কথা শুনি যেন প্রবাস জীবনে যেন না যায়। আর প্রবাস জীবনে যদি সে যদি যায়, যদি যেন ফ্রি বিষয়ে যেন না যায়। আচ্ছা, ফ্রি ভিসা আমের মঞ্জিল বিষয়ে যেন না যায় প্রবাসী। আমের মঞ্জিলের বিষয়ে যাক, সমস্যা নেই। তার যদি নিজে যদি পার্সোনাল কোনো ভাই কি চাচা যদি থাকে যে এক সৌদির বাসায় কাজ করবে, খালি যাক। কিন্তু আমের মঞ্জিল ভিসা আপনার মন করেন শুধু গাড়ি চালানো ভিসা, সৌদির বাসা বাড়ি কাজ করা ভিসা, এই ভিসা। আমের মঞ্জিল আপনি ফাঁকায় বেরোতে পারবেন না। আমেল আইডি হলে পরে আপনি সারা সৌদি আরব আপনি সুশি বেড়াতে পারবেন, যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, যে কোনো সৌদির কাছে আপনি কাবল হতে পারবেন, কিন্তু আমেল মঞ্জিল হলে পারবেন না। আমার ভিসা দিয়েছিল ভাই আমেল মঞ্জিল, ঠিক আছে। আমি যে হাতের কাজ জানি, আমি টাইসের কাজ জানি, পেন্টারের কাজ জানি, কাজ জানা সত্ত্বেও আমি মনে করেন প্রত্যেক পদে পদে আমি লাঞ্ছিত হয়েছি। আমি প্রত্যেক পদে পদে, মানে ওই যে একটা কথাই আছে না যে কানার পা খাদে পড়ে, তো আমার হয়েছে সেই অবস্থা, বুঝেছেন। কানার পা খাদেই পড়ে, এটা একদম লিগ্যাল কথা। আমি আর কি বলবো। তো কষ্টের কথা বললে পারে ভাই, কষ্টের কথা মনে হলে পারে মানে অটোমেটিক মনে করেন এইসব কথা বলার মতো নয়। দেশে আইসি, দেশের মানুষের সাথে ধরো যদি কোনো কিছু শেয়ার করা যায়, যে কষ্টে যে অন্য কেউ যদি যেতে চায় তাদের সম্বন্ধে কিছু বলতেন, যে কষ্টের দেওয়া অনুভূতিটা। এখন নতুন কেউ যদি সৌদি আরব যেতে চাই, যে কোনো কোম্পানির মাধ্যমে যেতে হবে। আচ্ছা, কোম্পানির মাধ্যমে যেতে হবে, যে কোম্পানি অরিজিনাল যাচাই বাছাই করতে হবে, কোম্পানির মাধ্যমে যেতে হবে। কোনো দালালের খপ্পরে পা দেওয়া যাবে না। কোম্পানির থেকে ভিসা পাঠাবে, ওই ভিসায় যেতে হবে আপনার। ওই বিষয়ে কোম্পানির বিষয়ে যদি যাই, এই যে মায়ের কোলে যারা সন্তান থাকে না আদরে, কোম্পানির বিষয় গেলে পারে ওইভাবে মায়ের কোলে থাকা মতো থাকতে পারবে। আর যদি ফ্রি বিষয় যদি যাই, যে দালাল নিয়ে যাবে, দালাল কিন্তু ভাই অনেক রকম আশ্বাস দেয়। এই দেখো অমুক এত লাখ টাকা পাঠাইছে, অমুক এত পাঠাইছে, তুমি এত ইনকাম করতে পারবা। ভাই বলছি, আপনি একদিন আজকে আপনার পেট ভরে খাতে দিলাম, আপনার আর 1 সপ্তাহ খাতে দেবেন, আপনি বাঁচবেন না, এটা কখনোই না। হয়তো বাঁচবেন কিন্তু মরবেন না। কিন্তু আমার মনে বলে এটা হচ্ছে তাই। ফ্রি ভিসা হচ্ছে এই কাজে, আপনার একদিন পেট ভরে খাতে দেবে, পরের দিন আপনি খেতে পারবেন না। আর যদি আপনি কোনো কোম্পানিতে যদি কাজে যান, সৌদি আরবে কোম্পানিতে কাজে গেলে আপনি মনে করেন যে মায়ের বুকে আছেন মনে করেন, আচ্ছা, মায়ের বুকে, ঠিক আছে। দেখা যাচ্ছে দালাল আপনার বললে যে কোম্পানির কাজ আছে, কোম্পানির কাজ বলে আপনার নিয়ে গেল, ঠিক আছে। যে দেখলেন কোম্পানির কাজ না, তখন আপনি কী করবেন? এইভাবে আমি যখন বাতা পার্কে যখন ছিলাম ভাই, হাজার হাজার প্রবাসী ভাই। পার্কের নাম কি? বাতা এবিসি পার্ক। বাতাই। হাজার 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 প্রবাসী, ঠিক আছে। আমি ওই জায়গায় থাকতাম, মানুষের কষ্টের কথা শুনতে শুনতে, ঠিক আছে, মানে নিজেরই খারাপ লাগতো
মানে তাদের কষ্টের কথা শুনে আমার কষ্ট আমি ভুলে যেতাম। ওখানে কি না খেয়েছিলেন ওই জায়গায় আমি আপনার বলবো কি ওই জায়গায় আমি আপনার 2 দিন আমি অনারে থেকেছি। আমি 2 দিন অনারে ছিলাম। আর এক ভাই ছিল, তার বাড়ি হচ্ছে বামনবেড়িয়া। তো তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সে আপনার বরমিল বরমিল বলে, ঠিক আছে? ওই দেশে বলদিয়া বলে, যে ময়লা ফেলে বলদিয়া বলে সৌদি আরবে। তো সেই বলদিয়া থেকে খবুজ, এই যে খবুজ খেয়ে ফেলে দেয় না, কিন্তু ওই দেশে কিন্তু একটা রুটির একটা মূল্য আছে। ওদের ঢঙের পাশে একটা রড মতন আছে, ওই জায়গায় টাঙিয়ে রাখে। তো সেই ভাই আমি দেখলাম এত যখন ফিরে গেছে ড্রাম থেকে ওই রুটি নিয়ে এসে আমি দেখলাম যে খাচ্ছে। তো দেখি ভাই মানে আমার মনের কষ্ট, তার ওই দৃশ্য দেখে আমার নিজের মনের কষ্ট আমি সব ভুলে গেলাম। বলদের ড্রাম থেকে ময়লা থেকে রুটি নিয়ে এসে খাচ্ছে। আর এই যে 4.5 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আমরা প্রবাসী যাই, প্রবাসী যে আমরা যে এত লাঞ্ছিত গঞ্জনা হই, আমার মনে হলো আপনি যে টাকা খরচ করে প্রবাসী যাবেন সেই টাকা আপনি দেশে খাটান। কিন্তু আপনি আবার এটা বলবেন ভাই দেশে যদি আমি যদি ওই টাকাটা যদি খাটাই, দেশে আমার আত্মীয় স্বজনের কাছে টাকা নিয়ে আমি বিদেশে যেতে পারবো, কিন্তু দেশে যখন আমি খাটাবো আমার কেউ 1 টাকাও দেবে না। আপনি এটা বলতে পারেন ভাই আমি আপনার একটা কথা আমি জোরাত করে বলবো, ভিক্ষি করে খান তাও দেশে থাকেন। বিশেষ করে সৌদি আরবে আপনি যেন না। আচ্ছা, সৌদি আরবের এতই অবস্থা খারাপ সে আপনার আমি বলে বোঝাতে পারবো না। আমার ফোনে অনেক রকম ভিডিও আছে, ঠিক আছে ভাই, যেন ভিডিও মেটে যেন কেউ করেন না, ঠিক আছে? আমার ফোনে অনেক রকম ভিডিও আছে, আপনি ভিডিও দেখলে পারে আপনার মাথায় কাজ করবে না যে ভাই কী অবস্থা। মানে এক ছাদের পরে হাজার হাজার লোক শুয়ে আছে, মানে জেলখানার আসামিও এই কাজে থাকে না, খেয়ে না খেয়ে অনাহারে 1 টাকা করে শুধু রুটি খেয়ে রাত কাটাইছে, সকালবেলা দিন কাটাইছে 1 টাকা রুটি খেয়ে। মানে এই কষ্টের কথা মুখে বলা যাবে না ভাই। এই কষ্টের কথা আমি যদি বেশি গভীরতে যাই ভাই আমার কান্না চলে যাবে ভাই, ঠিক আছে? আমার মুখ দিয়ে বেশি করে শোনার চেষ্টা করেন না, আমার খুব খারাপ লাগছে। আমি যে কষ্ট করেছি কষ্টের কথা মনে করতে চাই না। আমার একটাই অনুরোধ, আপনার সাথে যদি কেউ যদি কোনো ভাই ব্রাদার কেউ যদি বলে যে সৌদি আরবে যাবো, আপনি একটা কথাই বলবেন যে সৌদি আরবেতে যাস না।